চ্যাপ্টার 294 অ্যাডমিরাল অফ স্টার্স। রিং রিং। লেপার্ডের বাড়ির পেছনের লনে ক্লাইন সাইকেল চালিয়ে কয়েক চক্কর দিল। উদ্ভাবক লেপার্ড সবেমাত্র এই সাইকেলটি তৈরি করেছে। খারাপ না, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম, ক্লাইন বলল। তবে আলাদা করে বেল লাগানোর কোনো দরকার নেই। কোনো ঝামেলায় পড়লে সাইকেল চালক তো আর হাত সরিয়ে বেল বাজাতে পারবে না। তুমি বরং বেলটাকে হ্যান্ডেলের সাথেই জুড়ে দিতে পারো। এতে জিনিসটা আরও সহজ হবে আর যে কোনো পরিস্থিতিতে কাজেও লাগবে। ক্লাইন তার ডান হাত দিয়ে ব্রেকটা শক্ত করে চেপে ধরল। সাইকেলের গতি কমে গিয়ে সেটা থেমে গেল। একই সাথে সে তার বাঁ হাতে থাকা বেলটাকে আবার আগের জায়গায় রেখে দিল। লেপার্ড কিছুক্ষণ চিন্তা করল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি আসলে ঘোড়ার গাড়ির বেলের অনুকরণ করছিলাম। ভুলেই গিয়েছিলাম যে এটা যাতায়াতের একদম নতুন একটা মাধ্যম। কথাটা বলে সে ক্লাইনের দিকে তাকাল। ক্লাইন খুব সাবলীলভাবে সাইকেল থেকে নেমে সেটাকে একটা র্যাকের ওপর রাখছিল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এর আগেও এই ধরনের কোনো যানবাহন চালিয়েছ, লেপার্ড বলল। আর তুমি বেশ ভালোই চালাও। আমি নিশ্চিত যে বাজারে এখন যেসব সাইকেল আছে সেগুলোতে অনেক ত্রুটি আছে এবং সেগুলো আমার সাইকেল থেকে সম্পূর্ণ আলাদা। মিস্টার, আপনার কি বাইসাইকেল শেয়ারিং সিস্টেম সম্পর্কে আরও কিছু জানার সময় আছে? ক্লাইন মনে মনে মজা করে ভাবল, একজন ক্লাউন হিসেবে। তো আমার আসলে এক চাকার সাইকেল চালানোর কথা। ক্লাইন একটু হাসল। এর সাথে অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই, সে বলল। আসল ব্যাপারটা হলো অসাধারণ ভারসাম্য আর অনুশীলন। সে দ্রুত প্রসঙ্গ পাল্টাল। তবে একটু আগে তুমি যেমনটা বললে, এর উৎপাদন খরচ কিন্তু বেশ বেশি। আমাদের প্রোডাক্টের ক্রেতা যারা, তাদের জন্য এই দামটা একটু বেমানান। খরচ কমানোর জন্য তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা পরিকল্পনা বের করতে হবে। আর তোমাকে বুঝতে হবে যে অভিজাত সম্প্রদায়, বড় ব্যবসায়ী বা সমাজের উঁচু স্তরের মানুষেরা কখনোই নিজে সাইকেল চালিয়ে ঘুরবে না। এটা তাদের জন্য বেশ অপমানজনক একটা ব্যাপার হবে। আর যেসব মধ্যবিত্তের বার্ষিক আয় 300 পাউন্ড বা তার বেশি, তাদের ক্ষেত্রেও একই কথা খাটে। আমাদের প্রধান ক্রেতা হল কেরানি, পিয়ন, যাদেরকে আমরা চাকরিজীবী অভিজাত বলি তারা, এবং সেই সব মানুষ যারা বছরে 70 থেকে 300 পাউন্ড আয় করে। এটা তো শুধু একটা প্রোটোটাইপ, লেপার্ড জবাব দিল। হ্যাঁ, সম্রাট রোজেল গুস্তাভ এই শব্দটা আবিষ্কার করেছিলেন। এর খরচ বেশি হওয়াটাই স্বাভাবিক। পরবর্তী ধাপে আমরা যদি কারখানায় সফলভাবে এর উৎপাদন শুরু করতে পারি, তাহলে দাম কমিয়ে 6 পাউন্ডে নামিয়ে আনা কোনো ব্যাপারই হবে না বলে আমার বিশ্বাস। আর আমরা যদি প্রাকৃতিক রাবারের বদলে সস্তা কোনো বিকল্প খুঁজে বের করতে পারি, তাহলে তো আরও ভালো হয়। কারণ রাবারটাই হলো সবচেয়ে দামি জিনিস। লেপার্ড অনেক আগে থেকেই এই সমস্যাটা নিয়ে ভাবছিল। দুর্ভাগ্যবশত এই পৃথিবীতে এখনও অপরিশোধিত তেলের সন্ধান পাওয়া যায়নি, ক্লাইন ভাবল। কে জানে এখানে আদৌ তেল আছে কি না। পরিশোধিত কোলটার কি এক্ষেত্রে কোনো বিকল্প হতে পারে? এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমি তো এই বিষয়ের কোনো ছাত্র নই, আর আমি কোনো স্যাভেন্টও নই। ক্লাইন কিছুক্ষণ চিন্তা করে বলল, যদি খরচ 4 পাউন্ডের নিচে রাখা যায়, তাহলে আমরা বড়লোক হয়ে যাব। আর প্রাকৃতিক রাবারের সস্তা বিকল্প খোঁজার জন্য তুমি বরং রোজেল গুস্তাভের পাণ্ডুলিপিগুলো ঘেঁটে দেখতে পারো। হয়তো সেখানে তার কোনো ধারণা লেখা থাকতে পারে। হ্যাঁ, লেপার্ড বলল। তারপর সে হুট করে যোগ করল, কথায় কথা মনে পড়ে গেল। আগামী সপ্তাহে রয়্যাল মিউজিয়ামে সম্রাট রোজেল মেমোরিয়াল এক্সিবিশন হবে। চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের আয়োজন করেছে। গুজব রটেছে যে সেখানে সম্রাট রোজেল গুস্তাভের তৈরি করা বিভিন্ন আবিষ্কারের মূল নকশা আর নানা ধরনের স্মৃতিচিহ্ন থাকবে। মূল নকশা আর নানা ধরনের স্মৃতিচিহ্ন। ক্লাইনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, ঠিক কবে হবে এটা? আমার খুব জানার ইচ্ছে। আগামী মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। যদিও সম্রাট রোজেল গুস্তাভও একসময় এই রাজ্যের শত্রু ছিলেন, কিন্তু তাই বলে তার সেই রোমাঞ্চকর জীবনের প্রতি মানুষের আকর্ষণ একটুও কমেনি। আমি আমার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে প্রদর্শনীটা দেখতে যাব, ক্লাইন বলল। ক্লাইন তার পকেট থেকে ফুলে থাকা মানিব্যাগটা বের করল। সেখান থেকে 2 10 পাউন্ড আর 2 5 পাউন্ডের নোট বের করল। এই নাও দ্বিতীয় কিস্তির টাকা। কিভাবে খরচ কমানো যায় সেটা নিয়ে গবেষণা করতে এই টাকাটা কাজে লাগাও। আর পেটেন্ট অফিসে জমা দেওয়ার জন্য সবচেয়ে নিখুঁত একটা আবেদনপত্র তৈরি করো। তোমার পরিচিত কোনো আইনজীবী না থাকলে আমি একজনের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। বাকি 20 পাউন্ড তোমাকে আগামী সপ্তাহে দেওয়া হবে। সেই টাকা দিয়ে নতুন বিনিয়োগকারী খুঁজবে আর প্রোডাক্টের কারখানায় উৎপাদনের কাজ শেষ করবে। অবশ্যই আমি তোমাকে এমন মানুষদের সাথে যোগাযোগ করিয়ে দেব যারা এতে বিনিয়োগ করতে আগ্রহী। সাইকেলের পুরো লাভটা একা ভোগ করার কথা ক্লাইন কখনোই ভাবেনি। প্রথমত, কারখানায় বিপুল পরিমাণে সাইকেল তৈরি করার মতো টাকা তার কাছে নেই। দ্বিতীয়ত, তার মনে হতো যে এই পণ্যকে বড় পরিসরে ছড়িয়ে দিতে, প্রচার করতে বা বিক্রি করতে যে সামাজিক যোগাযোগের প্রয়োজন, সেটা তার নেই। সে নিজে নিজে অনেক কষ্টে হয়তো কাজটা করতে পারত বা মানুষ ভাড়া করতে পারত, কিন্তু সেটা হতো অনেক কঠিন পরিশ্রমের কাজ যার সফলতার কোনো নিশ্চয়তা নেই, বরং লোকসান হওয়ার আশঙ্কাই বেশি ছিল। তাই সবচেয়ে ভালো হয়
যদি প্রয়োজনীয় অর্থ আর যোগাযোগের ক্ষমতা আছে এমন নতুন বিনিয়োগকারীদের যুক্ত করা যায়। পেশাদার মানুষদের হাতেই পেশাদার কাজ ছেড়ে দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, এর ফলে সে আগেভাগেই কিছু শেয়ার বিক্রি করে টাকা তুলে নিতে পারবে। আর ফেসলেস হিসাবে এগোতে হলে তার যে সম্পদ আর নগদ অর্থের দরকার সেটাও জোগাড় হয়ে যাবে। এমন পরিস্থিতি সে এড়াতে চেয়েছিল যেখানে প্রয়োজনীয় উপাদানগুলো হাতের কাছে আছে, কিন্তু কেনার মতো টাকা তার কাছে নেই। তাছাড়া সাইকেলের বিশাল ব্যবসায়ী হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই, ক্লাইন মনে মনে ভাবল। আমার পরিচয়টা খুবই স্পর্শকাতর। ফেসলেস হওয়ার আগে এমন সবকিছু থেকে আমার দূরে থাকা উচিত যা সমাজের দৃষ্টি আমার দিকে আকর্ষণ করতে পারে। আমি একজন জাদুকরের অভিনয় করছি, কোনো ব্যবসায়ী বা কারখানার মালিকের নয়। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার কয়েকজন আইনজীবীর সাথে পরিচয় আছে, লেপার্ড বিড়বিড় করে বলল। সে বিনিয়োগের দ্বিতীয় কিস্তির টাকাটা হাতে নিল। তুমি ব্যাংকে গিয়ে ঋণের জন্য আবেদন করছো না কেন? আমরা যখন পেটেন্ট পেয়ে যাব আমি নিশ্চিত যে ব্যাকলুন্ড ব্যাংক বা ভার্ভার্ড ব্যাংকের মতো কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দেবে। আমরা শুধু বিনিয়োগকারীদেরই আনছি না, তাদের সাথে থাকা বিশাল যোগাযোগের মাধ্যম আর দক্ষতাকে নিয়ে আসছি। বুঝতে পেরেছ? ক্লাইন হেসে বুঝিয়ে বলল। তারপর সে তার টুপিটা মাথায় দিয়ে বলল, পেটেন্টের আবেদন করা হয়ে গেলে আমাকে একটা চিঠি পাঠিও। আমার ঠিকানা তো তুমি জানোই। সোনিয়া সাগরের বুকে একটা বিলুপ্ত আগ্নেয়গিরির দ্বীপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাস্তুল আর পালতোলা জাহাজগুলো একের পর এক তীরের দিকে এগিয়ে আসছিল। বেশ বড়সড় ঘাটটা জাহাজের ভিড়ে ভরে উঠছিল। জলদস্যুদের গান, চিৎকার, হাসি, গালিগালাজ আর উল্লাসের শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। পুরো জায়গাটা যেন এক আনন্দ উৎসবের সমুদ্রে পরিণত হয়েছিল। দ্য হ্যাংড ম্যান আলজার উইলসন তার জাহাজ ব্লু অ্যাভেঞ্জার থেকে নেমে এলেন। কাছাকাছি একটা পাহাড়ের চূড়ায় উঠে নীরবে এসব দেখতে লাগলেন। 4 কিংস আর 7 জলদস্যু অ্যাডমিরাল বাদে বাকি জলদস্যুরা মাত্র 1 সপ্তাহ আগে এই আয়োজনের খবর পেয়েছিল। যাতে বিভিন্ন দেশের নৌবাহিনী আর নানা চার্চের শক্তিশালী বিয়ান্ডাররা এখানে হামলা চালানোর সুযোগ না পায়, সেজন্যই এই ব্যবস্থা। ফলে বেশিরভাগ জলদস্যুই ঠিক সময়ে এসে পৌঁছাতে পারবে না। আলজার দেখলেন জলদস্যুরা বড় বড় পাত্রে করে মদ নিয়ে যাচ্ছে, কিন্তু তার মনোযোগ সেদিকে ছিল না। তিনি জানতেন লয়েন রাজত্বের কাছে ইতিমধ্যেই নতুন প্রজন্মের বেশ কিছু লোহায় মোড়ানো যুদ্ধজাহাজ আছে। তবে এখানে সেগুলোর মুখোমুখি হওয়ার কোনো ভয় তার ছিল না, কারণ মাত্র 4 মাস পেরিয়েছে। তাদের সেই বহু বিজ্ঞাপিত অজেয় নৌবহর তৈরি করতে আরও অনেক লোহায় মোড়ানো যুদ্ধজাহাজের দরকার। সাহায্যের জন্য নানা ধরনের ছোট জাহাজেরও প্রয়োজন। সেই সাথে সামরিক কর্মকর্তা, নাবিক আর গোলন্দাজদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যথেষ্ট সময় লাগবে। 1 বছরের আগে তাদের পক্ষে কোনোভাবেই একটা সত্যিকারের যুদ্ধবাহিনী তৈরি করা সম্ভব নয়। আলজারের ভাবনা যখন দূরে হারিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জাহাজ আর ঘাটে থাকা জলদস্যুরা হঠাৎ ভয়ে চিৎকার করে উঠল। কেউ কেউ ছুটে দ্বীপের ভেতরের দিকে পালাল। আবার কেউ কেউ তাড়াহুড়ো করে নিজেদের জাহাজ ঘাট থেকে দূরে সরিয়ে নিতে লাগল, যেন তারা কোনো শয়তান বা মহামারীর হাত থেকে বাঁচার চেষ্টা করছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই জমজমাট আর কোলাহলপূর্ণ জায়গাটা একটা জনশূন্য, স্তব্ধ আর ভীতিকর ধ্বংসস্তূপে পরিণত হল। আলজার মাথা ঘুরিয়ে সাগরের দিকে তাকালেন। তিনি কালো রঙের একটা জাহাজ দেখতে পেলেন। তার মাস্তুল থেকে একটা বিশাল সাদা পতাকা উঠছিল। পতাকায় একটা মাথার খুলি আঁকা। খুলিটা কুচকুচে কালো, আর তার চোখের গর্তে অদ্ভুত নীল রঙের আগুন জ্বলছিল। ব্ল্যাক ডেথ। আলজার ফিসফিস করে উঠলেন। তিনি বুঝতে পারলেন কেন জলদস্যুরা এভাবে পালিয়েছে। ভাইস অ্যাডমিরাল অ্যালমেন্ট ট্রেসি যেখান দিয়েই যেতেন, সেখানে কোনো কারণ ছাড়াই মানুষেরা অসুস্থ হয়ে পড়ত। ব্ল্যাক ডেথ ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে এল। জাহাজের সামনের দিকে একটা অবয়ব ভেসে উঠল। তার পরনে সাদা লিনেনের শার্ট আর গাঢ় লাল রঙের একটা কোট। মানুষটি আসলে একজন বেশ সুন্দরী মহিলা, যার মধ্যে একটা বীরত্বের ছাপ ছিল। তার সুন্দর কালো চুলগুলো মাথার উপরে সুন্দর করে পেঁচানো, মাথায় একটা সাদা রঙের স্কার্ফ জড়ানো। তার পরনে ছিল হালকা বাদামি রঙের প্যান্ট। তিনি ছিলেন বেশ লম্বা আর ছিপছিপে গড়নের, যার মধ্যে আভিজাত্যের কোনো অভাব ছিল না। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছিল তার দীর্ঘ, সোজা ভ্রু আর তীক্ষ্ণ, উজ্জ্বল নীল চোখ জোড়া। চারপাশে তাকানোর সময় মাঝে মাঝেই তার দৃষ্টি এলোমেলো হয়ে যাচ্ছিল, যার ফলে তাকে অনেকটা উদাসীন অথচ ভীষণ আকর্ষণীয় লাগছিল। জলদস্যুদের সাথে মিশে থাকা একজন ভবঘুরে কবি কোনো একসময় পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছিল। সে কবিতা আবৃত্তি করতে শুরু করল। সে চিরকাল এক কুমারীই থেকে যাবে। সে সত্যি নিজের সাথে নিয়ে আসে ব্যাধি। ওহ, আমি অসুস্থ। আমার পুরো মন জুড়ে শুধুই সে। যে জলদস্যুরা পালিয়ে গিয়েছিল তাদের অনেকেই আবার জড়ো হতে লাগল। তারা সবাই মুগ্ধ হয়ে অ্যালমেন্ট মেইডেন ট্রেসির দিকে তাকিয়ে রইল। জলদস্যুদের দিকে তাকিয়ে আলজার তার অবজ্ঞার অনুভূতিটা চেপে রাখলেন। তিনি মনে মনে তাচ্ছিল্য করে উঠলেন। সত্যি এরা একদল ভবিষ্যৎ আর ইচ্ছা শক্তিহীন গর্দভ। এই তো একটু আগে তারা শুধু পালাতেই জানত,
আর এখন তারা ওর সৌন্দর্যে মোহিত হয়ে গেছে। যদিও অ্যালমন্ড মেইডেন সত্যিই খুব সুন্দর, কিন্তু তাই বলে এদের এমন আচরণ করার কোনো কারণ নেই। এটা কি তাহলে প্রলোভন দেখানোর কোনো বিয়েন্ডার ক্ষমতা? তার মাথায় যখন এই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই ভাইস অ্যাডমিরাল অ্যালমন্ড ট্রেসি ব্ল্যাক ডেথ থেকে নেমে এলেন। তিনি দ্বীপের অনেক ভেতরে থাকা কালো রঙের প্রাসাদের দিকে হাঁটতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে সাগরের বুকে একটা বিশাল পালতোলা জাহাজ ভেসে উঠল। এর পতাকায় চোখের পাপড়িহীন একটা চোখ হাঁকা ছিল, যাকে ঘিরে 10টা তারা জলজল করছিল। অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়া আলজার আস্তে করে মাথা নাড়লেন আর বিড়বিড় করে বললেন, যেহেতু ব্ল্যাক ডেথ আর অন্যান্য জাহাজগুলো আগেই ঘাটে নোঙর করা ছিল, তাই এই বিশাল জাহাজটা আর তীরের দিকে এগোল না, বরং সেটা ঘুরে গিয়ে একটা নিরাপদ পাহাড়ের আড়ালে নোঙর ফেলল। একটু পরেই অন্ধকার আকাশটা হঠাৎ আলোয় ভরে উঠল। তারার আলোর কণাগুলো ঝরে পড়তে লাগল। সেই আলোগুলো বাতাসে জমাট বেঁধে একটা স্বচ্ছ দীর্ঘ সেতু তৈরি করল। সেতুটা সেই বিশাল পালতোলা জাহাজ থেকে শুরু করে সোজা প্রাসাদ পর্যন্ত গিয়ে মিলেছে। একজন মহিলা সেই দীর্ঘ সেতুতে পা রাখলেন। তিনি শূন্যের ওপর দিয়ে হেঁটে যেতে লাগলেন। তার পরনে ছিল একটা কালো রঙের প্রাচীন আলখাল্লা, যাতে অসংখ্য প্রতীক আর জাদুকরী চিহ্ন আঁকা ছিল। সবচেয়ে স্পষ্ট চিহ্নটা ছিল সেই রহস্যময় পাপড়িহীন চোখ। মহিলার কোমরে একটা স্বর্গীয় গোলক আর একটা ছোট রাজদণ্ড ঝোলানো ছিল। লোককথা অনুযায়ী 4th ইপকের সময় যেসব শক্তিশালী জাদুকরেরা কাজ করতেন, তাকে দেখতে ঠিক তাদের মতোই লাগছিল। আলজার উপরের দিকে তাকালেন। তিনি সামান্য ভ্রু কুঁচকে অবাক হয়ে বিড়বিড় করে উঠলেন, ওই স্বর্গীয় গোলকটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। এটা দেখতে অনেকটা সেই অদ্ভুত কাচের বোতলটার মতো, যেটা আমি আগে পেয়েছিলাম। যেটা আমি কিভাবে ব্যবহার করতে হয় তা জানতাম না। মিস্টার ফুল আমাকে গ্যাদারিংয়ে টেনে নেওয়ার পর যেটা শেষ পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এমপ্রেস বড়োর এক প্রান্তে অড্রে হল তার পরিচারিকা, আর বিশাল সোনালি রঙের রিট্রিভার কুকুর সুশিকে নিয়ে নিজের ম্যানরে ঢুকছিল। মিস, এনম্যাট হারবার থেকে আসা জিনিসটা সামনেই আছে, ম্যানরের দায়িত্বে থাকা বাটলার খুব সম্মানের সাথে বলল। ঠিক আছে। অড্রে হালকা করে মাথা নাড়ল। সে তার পাশে থাকা বড় সোনালি কুকুরটাকে একটু মজার ছলে বলল, সুসি, এটা তোমার জন্য একটা উপহার। কথা বলতে বলতেই তারা একটা মোড় ঘুরল, আর সেই তথাকথিত উপহারটাকে দেখতে পেল। সেটা ছিল একটা বিশাল টিকটিকি, আলোর প্রতিফলনের সাথে সাথে যার গায়ের চামড়ার রং বদলে যাচ্ছিল। সেটা লম্বায় প্রায় 3 মিটার, আর মাটিতে শুয়ে থাকা অবস্থাতেও তার উচ্চতা অড্রের হাঁটু পর্যন্ত পৌঁছাচ্ছিল। তারা দুজনেই ছিল বিশাল আকারের প্রাণী, যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার মতো বড়। ঘেউ, সুসি ডাকল। সে মাথা ঘুরিয়ে তার মালকিনের দিকে তাকাল। সে দেখল যে অড্রেরও তার মতোই অবস্থা। বোঝাই যাচ্ছে সেও ভাবেনি যে উপহারটা এমন একটা অদ্ভুত কিছু হবে।